সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বোরহান চৌধুরী, Dream71 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বর্তমান বাংলাদেশের যে চলমান কোটা সংস্কার বিরোধী ছাত্র আন্দোলন, যেটি এখন বর্তমানে এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে, সেটির এই ঘটনার প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি পর্যন্ত কেন গড়িয়েছে, আমি 5টি ঘটনা বা বিষয় ফাইন্ড আউট করেছি, হয়তো যেগুলো যদি অ্যাড্রেস করতে পারতো যথাসময়ে, অথবা এগুলোকে কনসিডার করে যদি বক্তৃতা, বিবৃতি বা উদ্যোগ নেওয়া হতো, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না বাংলাদেশের বর্তমান সরকারকে, অথবা দেশের মানুষের, ছাত্র জনতার যে ক্ষতি হয়েছে, তারা যে শহীদ হয়েছে, জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বা আগামীতেও যে ক্ষয়ক্ষতি হবে, সেগুলো হয়তো নাও হতে পারতো, এবং এটা হয়তো এড়িয়ে যাওয়ার সুযোগও ছিল। প্রথম যেটি কারণ হিসেবে, 1 নম্বর কারণ হিসেবে আমি যেটা মনে করছি, যে সরকারের গৃহীত সিদ্ধান্ত 2018 সালে যে পুরো কোটাকে বাদ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, 21 সালের যে এই কোটার মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে যে মুক্তিযোদ্ধা কোটা রাখার যে বিষয়টি হাইকোর্টে আপিল করা হয়েছে, এবং মাননীয় আদালত মুক্তিযোদ্ধাদের যে 30% কোটা, সেটিকে রেখে যে পুনর্বহাল রেখে যে রায়টি দিয়েছেন, সেই রায়ের প্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতি একটি মন্তব্য করেছিলেন যে আদালত কারো আন্দোলনের মুখে রায় পরিবর্তন করে না বা রায় দেয় না। এই মন্তব্যটি বা 30% যে কোটা পুনর্বহাল রাখার বিষয়টি, এটি আমার কাছে মনে হয়েছে ওনার বিবৃতি এবং যে বহালের যে রায়টি, এটি আমার কাছে মনে হয়েছে এটি একটি ফরমাইশি রায় ছিল। মাননীয় আদালতের প্রতি শ্রদ্ধা জেনেই বলছি, এটি ফরমাইশি রায় ছিল, যার জন্য বিক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা। এবং উনি যে 30% কোটাকে পুনর্বহাল করলো, আবার দেখেন যখন সরকার আপিল করলো বা আন্দোলন সংগ্রামের পরে যখন এটাকে এগিয়ে নিয়ে আসলো, এবং তখন যে উনি আবার 5% কোটা রাখলো মুক্তিযোদ্ধাদের সপক্ষে, তাহলে উনার সিদ্ধান্তই উনার বিরুদ্ধে যাচ্ছে। উনি বলছে আদালত কখনো আন্দোলন সংগ্রামের মুখে তার রায় পরিবর্তন করে না বা রায় দেয় না। সুতরাং উনার কথাই কিন্তু উনি আনসারটা পেয়ে যাচ্ছেন, যে উনি কিন্তু পরিস্থিতির কারণেই কিন্তু 30% জায়গায় 5% নামিয়ে আনতে বাধ্য হয়েছেন বা করেছেন। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এই আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর শেষে একটা ওনার গণভবনে সংবাদ কর্মীদের সৌজন্যে একটি আলোচনা বা ব্রিফিংয়ের আলোচনা করেছিলেন, ডেকেছিলেন। সেখানে একটা চ্যানেলের সাংবাদিক ফারজানা রূপার একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি বলেছিলেন যে আপনার কোটা রাখার বিষয়টি, যে 18 সালের কোটা আমি বাদ দিয়েছি, এটি আমি রাগ করেই বাদ দিয়েছি। তো একজন মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদের নির্বাহী বিভাগের প্রধান, যিনি শপথ গ্রহণ করেন যে কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত উনি নেবেন না, তাহলে উনি নিজেই বললেন কোটা বাদ দিলেন, এবং পরবর্তীতে উনি নিজেই বলছেন যে উনি রাগ করে এই কোটাটা বাতিল করেছেন। তাহলে তো উনি শপথ ভঙ্গ করেছেন, প্রথমত এটি। দ্বিতীয়ত হচ্ছে, উনি সেখানে যারা কোটা সংস্কারের পক্ষে কথা বলছিলেন, আন্দোলন করছিলেন, তাদেরকে বলছিলেন যে মেধাবী শুধু কি রাজাকারের নাতিপুতিরা, মুক্তিযুদ্ধের সন্তানরা, এরা কি মেধাবী না? তাহলে প্রথমত উনি বাকি যারা আন্দোলন করছে মুক্তিযোদ্ধাদের
কোটার সংস্কার বাইরে যারা তারা সবাই রাজাকারের, এটাই প্রকারান্তরে মেইন করে, এটা একটি বিষয়। আরেকটা হচ্ছে ওনারা আন্দোলনকারী ছাত্রদের মেধা নিয়েও একটা প্রশ্ন রেখে গেছেন যে তারা মেধাবী শুধু তারা, তার মানে তাদের মেধা বিষয়ে উনি একটা সন্দেহ প্রকাশ করেছেন। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হচ্ছে যে সরকারের নীতি নির্ধারণী ফোরামে এই বিষয়টাকে খুবই সহজভাবে এবং হালকাভাবে দেখা হয়েছে। হয়তো মনে করেছে যে 2018 সালে ঢাকসুর সাবেক ভিপি নূর হক নূর বা রাশেদ ওদের মতো নেতৃত্ব নেই, এখন হয়তো এটাকে অল্পতেই উনি বলছেনও, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেনও যে এটি কয়দিন আন্দোলন করুক। হয়তো মনে করেছেন যে এটা উনি হয়তো সহজেই কন্ট্রোল করে ফেলতে পারবেন, কিন্তু আসলে বিষয়টা এরকম ছিল না। এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় একটা ভুল ছিল মনে হচ্ছে, এই কারণেই, না হলে তো এই পর্যায়ে আসতো না। এবং হচ্ছে মানে একেবারেই তাদেরকে ছোট করে, অর্থাৎ এই আন্দোলনকারী যারা বা কোটা সংস্কার আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিলেন বা ছাত্র জনতার এই স্পিরিটটাকে খুবই হালকাভাবে নেওয়া হয়েছে, এটাও একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয় উনি বলেছেন যে এই ছাত্র আন্দোলন কন্ট্রোল করার জন্য ওনারা ছাত্রলীগ যথেষ্ট। পরিপ্রেক্ষিতে দেখা গেছে এই ছাত্রলীগের ছেলেপেলেরা, যে ছাত্রলীগ 52 সালের ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 সালের স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী 90-এর অভ্যুত্থান, সকল সংগ্রামে এই ছাত্রলীগের, বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান ছিল খুব শক্তিশালী এবং নেতৃত্বের সর্বোচ্চ জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে সকল আন্দোলন সংগ্রামে দাবি আদায়ের জন্য। সেই ছাত্রলীগে কিন্তু আন্দোলনকারীদের বিপক্ষে নিপরিকের ভূমিকা পালন করেছে। দেখা গিয়েছে যে সাধারণ ছাত্র না, শুধু ছাত্রীদেরকেও বেধড়ক পিটিয়েছে। তো এটাও একটা বিক্ষুব্ধ করেছে। এবং দেখা গেল যে রংপুর বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ, যে নিরস্ত্র ছিল, 2 হাত প্রসারিত করে পুলিশকে বলছে বুকে গুলি চালাও। পুলিশও নির্দ্বিধায় গুলি করে ফেললো, 1টি 2টি 3টি। সে যে বুলেট বিদ্ধ হলো সেটা না, সারা বাংলাদেশের মানুষকে যেন গুলিবিদ্ধ করলো। এটা একটা টার্নিং পয়েন্ট আন্দোলনের। এবং প্রত্যেক ছাত্রছাত্রী এবং আপামর জনতাও তাদের এই আত্মহত্যার সাথে একত্রিত ঘোষণা করছে। এবং সবাই লাশ হওয়ার জন্য, মৃত্যুবরণ করার জন্য মনে হচ্ছে নিজেকে সঁপে দিচ্ছে এবং মরতেও মনে হচ্ছে রাজি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে সরকারের নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন ওনারা হয়তো যে সিচুয়েশনটা যেটা মাঠ পর্যায়ের বা ছাত্রছাত্রীদের আন্দোলনের, এটাকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে ওইভাবে ইনফরমেশনটা ডিসেমিনেট করতে পারেন নাই, সঠিক ইনফরমেশনটা দিতে পারেন নাই। এবং পুরো জাতিকে, ছাত্র জনতাকে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো শুধু আজকে না, এইটা সুদূর প্রসারী আওয়ামী লীগের উপর একটা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া ফেলবে। এবং এটার কতদিনে আওয়ামী লীগ মেরামত করবে সেটা নিয়েও এখন আমাদের সন্দেহ হচ্ছে। কারণ যে আওয়ামী লীগ মানুষ চিনত, গরিব দুঃখী মেহনতের মানুষের আশা ভরসার প্রতীক, আন্দোলন সংগ্রামে মানুষের ন্যায্য দাবির জন্য যারা কথা বলতে, তারাই এখন আজকে নির্ভরেকের ভূমিকায়। তা আমরা চাই যে এই জাতির যে সমূহ যে একটা সংকট, এই সংকটটা অতি দ্রুতই সমাধান হোক, এই জাতি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং মানুষ তার স্বাভাবিক কর্মে ফিরে আসুক। সবাইকে তার ধৈর্যের সর্বোচ্চ জায়গা থেকে পরীক্ষা দিয়ে সবাই যেন স্বাভাবিকভাবে আচরণ করে, মানব জাতি হিসেবে, মানব সভ্য হিসেবে, মানবিক যে সত্তাবোধ আছে মানুষের, সেই সত্তা থেকে, জাগ্রত থেকে প্রত্যেকটা মানুষকে সহনশীল হয়ে
অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে অপরের জীবনকে নিজের জীবনের মতো চিন্তা করে ক্ষয়ক্ষতির হাত থেকে নিজের জীবনকে এবং অন্যর জীবনকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। আমরা খুব সংকটময় মুহূর্তের মধ্যে যাচ্ছি। আমরা এই সংকট থেকে উত্তরণ চাই এবং আমাদের এটির একটি রাজনৈতিক সমাধান হওয়া দরকার। সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।